সালটা ছিল 2000। কানাডা থেকে সদ্য বাংলাদেশে পা রেখেছে ইফতিয়ার চৌধুরী। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে নজর আটকে গিয়েছিল লম্বা চুলওয়ালা এক রমণীর উপরে, যার পরনে ছিল নীল কামিজ এবং সাদা পায়জামা ওড়না। শপিং ব্যাগে বই নিয়ে স্কুলে যাচ্ছে বোধহয়। ভীষণ হাসি পেয়েছিল ইফতিয়ারে। শপিং ব্যাগে কি কেউ বই নেয়? গাড়ি থামিয়ে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেছিল রমণীকে। লাভ এট ফার্স্ট সাইট। মেয়েটা যখন লম্বা চুল, মোটা বেনুনিটা পেছনে ঠেলে পাশে থাকা শোয়ের কথায় খিলখিল করে হেসে উঠছিল। ইফতিয়ারের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। বুকের বাঁ পাশে হাত চেপে রেখেছিল সে। তখন কন্যা কোন ক্লাসে পড়তো? 6। তারপর গোটা মানিকগঞ্জ শহর ঘুরে লম্বা বেনুনিওয়ালা রমণীকে খুঁজে বের করেছিল ইফতিয়ার। নজর রেখেছিল কন্যার উপরে। দীর্ঘ 3 বছর মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে ইফতিয়ার। হঠাৎ একদিন বাবার ব্যবসায়ের সুবিধার্থে তাকে পাড়ি জমাতে হয়েছিল ঢাকা শহরে। পরিকল্পনা ছিল ঢাকা থেকে ফিরে রমণীকে ঘরণী বানাবে, ধুমধাম করে হৃদয় হরণীকে বউ বানিয়ে আনবে। আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলেছে অভিপূর্ণ। পূর্ণতা হাঁটছে আর আশেপাশে গাছের পাতা ছিঁড়ছে। টকটকে লাল রঙের শাড়ি পরেছে, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে পড়েছে। ফর্সা গোলকাল মুখখানায় হাসির ছেলে, এক হাতে পেয়ারা, তাতে একটু পরপর কামড় বসাচ্ছে। অভি মুগ্ধ হয়ে দেখছে পূর্ণতাকে। অনেক মানুষের সাথেই দেখা হচ্ছে, সকলে অভিকে সালাম জানাচ্ছে। অভিও আলতো হেসে সালাম ফেরাচ্ছে। কাঁচা রাস্তায় উঠতেই অভি হাত ধরে পূর্ণতা। পূর্ণতা তাকায় অভির মুখ পানে। অভিরাজের নাম অভিরাজ না হয়ে মায়ারাজ হওয়া উচিত ছিল। বিলাই চোখ দুটোর দিকে তাকালে পূর্ণতা দিশেহারা হয়ে যায়, ডুবে যায় অতল চোখে। কি মায়া! এই পুরুষটা কখনো অন্যায় করতে পারে? পারে না। চলো পূর্ণ, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো পাপ থাকবে না, শত্রু থাকবে না। অভির কণ্ঠে আকুতি। ভয় পাচ্ছেন এমপি সাহেব? পূর্ণতা গম্ভীর গলায় প্রশ্ন করে। অভি চমকে ওঠে, কাঁচোমাচো হয়ে যায়। ঘামছে বোধ হয়, বিচলিত দেখাচ্ছে তাকে। অভির আদরখানা দেখে পূর্ণতা খিলখিল করে হেসে উঠে বলে, আমাকে হারানোর ভয়ের কথা বলেছি। শুকনো ঢোক গিলে অভি। পূর্ণতা পেয়ারার শেষ কামড় দিয়ে বলে, খুব ভালোবাসেন আমাকে। আমাকে হারানোর ভয়ে আপনার কলিজা কাঁপে। আমাকে ছাড়া আপনি অসহায়। জীবন দিয়ে দিবেন, তবুও আমার ক্ষতি হতে দিবেন না, তাই না এমপি সাহেব? অভি জবাব দেয় না। রাস্তার পাশে বিশাল গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। টকটকে লাল রঙের গাছটা সেজেছে নতুন রূপে। কৃষ্ণচূড়া ফুল বরাবরই পূর্ণতার ভীষণ পছন্দের, তাই রাস্তার পাশে পড়ে থাকা একখানা ফুল তুলে নেয় সে। অভির সামনে হাঁটু মুড়ে বসে ফুলখানা অভির দিকে এগিয়ে দিয়ে বলে, আপনাকে আমি মৃত্যু ভালোবেসে যাব। যদি বাঁচার জন্য আরও একটা জীবন পাই, সেই জীবনেও আমি শুধু আপনাকেই ভালোবাসবো। পরপারে আমি আপনারই পিছু নিব। হাসুরের ময়দানে আমি আপনার অপেক্ষায় থাকব। অভি পূর্ণতা থেকে ফুলটা নেয়, হাত ধরে পূর্ণতাকে দাঁড় করিয়ে তৃপ্তির হাসি হাসে, কিন্তু কোনো জবাব দিতে পারে না। পূর্ণতা অভির হাত জড়িয়ে হাঁটতে থাকে। আমি এত সাহসী কেন হলাম এমপি সাহেব? কেন মানুষের মন পড়তে পারি? কেন সব কিছু বুঝে যাই? জানেন, দিন শেষে প্রতিবাদী মেয়েরা ভেঙে গুড়িয়ে পড়ে। তারা তাদের ভালো থাকা হারিয়ে ফেলে। অভি যেন মুখে কুলুপ এঁটেছে। একটা কথাও সে বলছে না, শুধু পূর্ণতার কথা শুনছে। আমার একটা সুন্দর জীবন হতো, হয়তো এক অভিজাত্যের ছোঁয়া পেতাম না, তবে সুখী হতাম। আমার ছোট্ট একটা ঘর হতে পারত, সুন্দর একটা সংসার হতেও, যে সংসারে আমাকে সবাই ভালোবাসতো। কিন্তু সেসব কিছুই হলো না। আমার সংসার হলো ঠিকই, তবে বালির সংসার। সমুদ্রের পাড়ে বালি দিয়ে উঁচু অট্টালিকা বানিয়েছি আমি। সেই অট্টালিকায় আমার বসবাস। যে কোনো মুহূর্তে সমুদ্রের বিশাল ঢেউ আমার অট্টালিকা ভাসিয়ে নিয়ে যাবে। এটা কি আমার প্রাপ্য ছিল? শেষের কথাটা অভির মুখ পানে তাকিয়ে বলে পূর্ণ। অভি দীর্ঘ শ্বাস ফেলে বলে, এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করতে কেনে তুমি? বালির সংসারকে আঁকড়ে ধরে রাখো পূর্ণতা। যখন বেসে যাবে তখন হয় আফসোস করে নিও।
দিন শেষে তবুও তো আফসোস করে বলতে পারবে আমার একটা এমপি সাহেব ছিল যে আমাকে সুখ কিনে দিতে পারেনি। পূর্ণতা হাসে। মেনে নিয়েছি আমি। সেলিনা বেগম 3 সন্তানের জননী হলেও এখনও অঢেল সুন্দরী। মায়ের সৌন্দর্যের পুরোটা পেয়েছে পূর্ণতা, যাকে বলে মায়ের মতো সুন্দরী। সালামের রিকশা গতকাল ভেঙে ফেলেছে জমিদারের মেঝোনাতি ইফাত, একদম গুঁড়ো করে দিয়েছে। রিকশায় ছিল সালাম এবং জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার। গতকাল থেকেই সালাম ঘরবন্দি হয়ে আছে, কাঁদছে অনেক। ভেবেছিল এমপির কাছে যাবে বিচার নিয়ে, কিন্তু পর মুহূর্তেই চিন্তা করেছে এতে মেয়ের সংসারে অশান্তি হতে পারে। এই মেয়েকে এক মেয়েকে সে হারিয়েছে, না খেয়ে মরে যাবে তবুও আর এক মেয়ের সংসারে অশান্তির কারণ হবে না। ছোট্ট পলাশ বাবার পাশে হামাগুড়ি দিয়ে বই পড়ছে। বই ক্লাস 4-এ পড়ে সে। সেলিনা উঠোন ঝাড়ু দিচ্ছে। এমন সময় তাদের উঠোনে এসে দাঁড়ায় কয়েকজন পুরুষ। সবাইকেই চেনে সেলিনা, এরা জমিদারের সাথেই লোক। সেলিনা মাথায় ঘুমটা আর একটু টেনে নেয়। আতোয়ার নামের একটা লোক তার পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে, জামাই কোনে তোমার ডাকতারে? সেলিনা ঝাড়ু ফেলে রুমে ঢুকে। শুনছেন, জমিদারের লোকজন আইছে। সালাম উঠে বসে। কোনে? বাইরে আহেন। সালাম সাদা রঙের গেঞ্জি গায়ে চাপাতে চাপাতে বের হয়। ওনার পেছনে সেলিনাও যায়। কিছু হইছে? সালাম ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। আতোয়ার একতলা থুতু উঠোনে ফেলে জবাব দেয়, তোমার তো কপাল খুইলা গেছে। তোমার বিবিরে মন ধরছে জমিদারের, তিনি লইয়া যাইতে কইছে। এক রাইতে মেলা টেহা দিব, খালি জমিদারে তৃপ্তি দিবার পারলেই কেল্লা ফতে। আতকে ওঠে সালাম। ভয় কেঁপে ওঠে সেলিনার সত্তা। দুপা পিছিয়ে যায় তিনি। ছোট্ট পলাশও কুটি কুটি পায়ে রুম থেকে বের হয়। সেলিনা ছেলেকে ধরে দাঁড়ায়। সালাম আমতা আমতা করে বলে, কি করতেছেন আপনারা? আমাগরে টেহা লাগবো না। আরেকটা নাম, তার নাম ফজল। তিনি বলে, তোমার টাকা না লাগে নাই? জমিদারের তোমার বউয়ের লাগবে। আমরা নিয়ে যাইতেছি, ওনাকে প্রয়োজন ফুরাইলে সহি সালামতে দিয়ে যামু। সেলিনা ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। আমার শরীরে কেউ হাত দেবার না। ওনাদের এগিয়ে আসতে দেখে বলে, আতোয়ার সেলিনার হাত ধরে শক্ত করে। তেজ দেখাবা না। সালামকে বাকিরা ধরে ফেলে। টেনে হিচড়ে সেলিনা বেগমকে নিয়ে যেতে থাকে আতোয়ার। পলাশ মা বা বলে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশে বাড়ির মানুষগুলো এগিয়ে আসে, কেউ সাহায্য করে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। পলাশ গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে। মায়ের পেছনে খানিকটা দৌড়ে যেতেই তাকেও কেউ ধরে ফেলে। অসহায় সালাম তাকিয়ে থাকে সেলিনার পানে। আহারে জীবন, মেয়ের মৃত্যুর মাস ঘুরেনি। 2 হাতে মাটি দিয়ে মেয়ের কবরে। এখন কি স্ত্রীকেও হারিয়ে ফেলবে? এই 2 হাতে স্ত্রীর কবরে মাটি দিতে হবে। দীর্ঘ 2 দিন পরে পূর্ণতা জমিদার বাড়িতে ফিরেছে। অভি কোনো একটা কাজে বাইরে রয়ে গিয়েছে। পূর্ণতা নিজ কক্ষে প্রবেশ করতেই বরাবরের মতো বিছানার উপরে ডায়েরিখানা দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। এই ডায়েরি হচ্ছে পূর্ণতার পরম বন্ধু। আজকে তাড়াহুড়ো করে নয়, বরং ধীরে সুস্থে ডায়েরি করে। 36 নম্বর পৃষ্ঠায় নতুন করে লেখা হয়েছে লাল কালি দিয়ে, প্রিয় পূর্ণতা, পরপরে তোমার সব আক্ষেপ মিটিয়ে দিব। নদীর পরে বালুর অট্টালিকায় সিমেন্ট বসাবো। বুকের মধ্যে যত্নে আগলাবো তোমায়। ভালোবাসায় ভরিয়ে দেব তোমার হৃদয়। তুমি অপেক্ষা করতে পারবে তো? ঠোঁটের কোণে হাসি চওড়া হয় পূর্ণতার। বিড়বিড় করে বলে, ইফতিয়ার চৌধুরী, আপনাকে আমার প্রয়োজন। অভি প্রবেশ করে কক্ষে। হাতে ডায়েরিখানা পূর্ণতা রেখে দেয় পড়ার টেবিলে। অভি ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, পূর্ণ, কাপড় পাঠে নাও, ইফতিয়ার চৌধুরীর বাড়িতে যাবো। লোকটা আমাকে ভীষণ ভালোবাসে, আমার দিকে তাকিয়ে থাকবে। অভি দাঁড়ায়, তাকায় পূর্ণতার দিকে। বউ যে তাকে খেপাতে চাচ্ছে বেশ বুঝতে পারছে, তাই আলতো হেসে বলে, আমার বউ শুধু আমার দিকে তাকাবে, এতেই আমার চলবে। সবার আগে ঘুম ভাঙে রেশমা বেগমে। আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি সকাল সকাল রান্নাঘরের দিকে অগ্রসর হয় নিজের অন্য কিছু খাবার বানাতে। অন্ধকার এখনো কাটেনি, তবে আবছা আলোতে সকল কিছুই দৃশ্যমান। তিনি সিঁড়ি ভেঙে নিচে নামতেই পায়ের কাছে কিছু একটা বাধা পায়।
বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে নিচে তাকাতেই চিৎকার করে ওঠে। মানুষের মাথা পড়ে আছে তার পায়ের কাছে। রেশমার চিৎকারে ঘুম ভেঙে যায় সকলেরই। দৌড়ে আসে এবং আটকে ওঠে সকলে। আমার দায়িত্ব পালন করার বয়স ছিল না। একটা প্রভাবশালী পরিবারের নিকৃষ্ট দৃষ্টি আমাকে দায়িত্বের বেড়াজালে আটকে দিয়েছিল। আমার সংসার করার বয়স ছিল না, কিন্তু ভাগ্য আমাকে সংসারের টানাপোড়েনে বেঁধে দিয়েছে। প্রেমে পড়ার বয়স ছিল না আমার, কিন্তু একজোড়া দৃষ্টি আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। স্কুলে যাওয়ার বয়সে আমি শ্বশুর বাড়িতে পড়ে আছি। পড়াশোনা নিয়ে চিন্তা করার বয়সে আমি স্বামীর বুকে মাথা রেখে নিজেকে বাঁচানোর চিন্তায় বিভোর থাকি। আমি এমন জীবন চাইনি। স্বপ্ন দেখেছিলাম বড় হব, বাবা মায়ের দুঃখ ঘুচাবো, ভাই বোনকে একটা সুন্দর জীবন দিব। কিন্তু কিছু নরপিশাচ আমার নিষ্পাপ বোনটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, শেষ করে দিয়েছে তাকে। আমার বুকটা খালি করে দিয়েছে। বোনের মুখটা যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে আমি বেপরোয়া হয়ে যাই। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আমার শরীরে। 6 জন মিলে ধর্ষণ করেছিল আমার বোনকে। তারপর সেই নরপিশাচগুলো দৃষ্টি দিয়েছে আমার মায়ের দিকে। আমার মা আমার জান্নাত, সেই জান্নাতের গায়ে নরপিশাচের ছোঁয়া লাগতে দিতাম কি করে আমি? এতদিন প্রাণ জুড়িয়েছে আমার, কলিজা ঠান্ডা হয়েছে। আমি নির্মমভাবে খুন করে নরপিশাচের মধ্যে একজনকে মুন্ডু আলাদা করে দিয়েছি। তার যে হাত দিয়ে আমার বোনকে শরীরের কাপড় খুলেছিল সেই হাত আমি 4 টুকরো করে ফেলেছি। যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিল সেই চোখ তুলে ফেলেছি আমি। যে ঠোঁট দিয়ে আমার বোনকে চুমু খেয়েছিল সেই ঠোঁটও আমি কেটে নিয়েছি। যেই লিঙ্গের জোরে এতটা উতলা সেই লিঙ্গ থেতলে দিয়েছি। আমি শান্তি পাচ্ছি এবার, ভীষণ শান্তি। অস্ত্র হাতে নেওয়ার বয়স ছিল না আমার, কিন্তু পরিবেশ বা পরিস্থিতির চাপে হাতে অস্ত্র তুলে নিয়েছি। এবার আমি কাউকে বাঁচতে দিব না, শেষ করে দিব সবাইকে। পাপের রাজ্য ধ্বংস করব আমি। হাতে থাকা লম্বা চিঠিখানা পরে আটকে ওঠে ইফতিয়ার। 102 ডিগ্রি জ্বর তার। চিঠিখানা পড়াতে বোধ হয় জ্বর পালিয়ে গেল। এক লাফে উঠে বসে সে। তার পাশে বসেছিল মিষ্টি। গতকাল মিষ্টির কানে খবর পৌঁছেছে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ইফতিয়ার, কিন্তু সেই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে ইফতিয়ারের নিকটে। 3 কিলো রাস্তা দৌড়েই হাসপাতালে পৌঁছেছে। রাতেও ফেরেনি বাড়িতে। পূর্ণতা এবং অভিরাজ এসেছিল ইফতিয়ারকে দেখতে এবং তারা মিষ্টিকে নিয়ে যেতে চেয়েছিল, তবুও মিষ্টি যায়নি। অভির হাতে পায়ে ধরে অনুরোধ করে থেকে গিয়েছে। মিষ্টির পাগলামি দেখে ইফতিয়ার ঠোঁট বাঁকিয়ে মলিন হেসে বলেছিল, দুনিয়াটা এমন কেন আল্লাহ? যে যারে চাই সে তারে পায় না। যারে কপালে রাখেন নাই তার সাথে দেখা কেন করিয়েছিলেন? যারে শুয়ে দেখার সাধ্য নাই তার জন্য হৃদয় কেন পড়ে? ইফতিয়ারকে বসে যেতে দেখে চমকায় মিষ্টি। সে ইফতিয়ারের পাশে মোড়া টেনে বসেছিল। দাঁড়িয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ইফতিয়ার শান্ত দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে মলিন হেসে বলে, আমি ঠিক আছি, বিচলিত হইও না। আমার বাবা, আপু, ওনারা কোথায়? মিষ্টি মাথা নিচু করে জবাব দেয়, এরিনাবু খাবার আনতে গিয়েছে আর চাচা বাসায় গিয়েছে। ঠিক আছে, তুমি বসো গিয়ে। ঠিক আছি আমি। মিষ্টি মাথা নামিয়ে বসে। ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমার পবিত্র পূর্ণতার হাতে খুন মানায় না, ফুল মানাই। আমি তোমাকে আরেকটাও খুন করতে দিব না পূর্ণতা। তোমার প্রতিশোধ আমি নিব। খুনের তকমা আমার গায়ে লাগুক, তোমার গায়ে না। তুমি পবিত্র, তুমি উপমা, তুমি সুহাসিনী, তুমি ভালোবাসা, তুমি সুখ, তুমিই শান্তি। জমিদার বাড়িতে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। প্রতিটা মানুষ ভয়ে সিটিয়ে আছে, কেননা নিকৃষ্টভাবে খুন করা হয়েছে আলতাফ নামের জমিদারের ডান হাতকে। আলতাফের মাথা পাওয়া গিয়েছে বাড়ির মূল ফটকে। চোখ দুটো পড়েছিল তারই খানিকটা দূরে। দুটো পা পাওয়া গিয়েছে জমিদার সাহেবের কক্ষের সামনে। হাত পাওয়া গিয়েছে ইফাদের কক্ষের সামনে। চিন্তিত সকলে। সাহেব তার 3 ছেলে এবং 5 নাতিদের নিয়ে বৈঠকে বসেছে। পলি এবং মমতাকে বৈঠকে থাকার অনুমতি দিলেও বাড়ির বউদের এবং পূর্ণতাকে অনুমতি দেওয়া হয়নি।
এতে অবশ্যই পূর্ণতার কোনো মাথা ব্যথা নেই। সে রান্নাঘরের এক কোণে মোড়া টেনে বসে গরুর মাংস খাচ্ছে। সাহেব গম্ভীর স্বরে বলে, এইরকম খুন কে করতে পারে? ঈশান এবং ইবন মাথা নিচু করে আছে, ভয়ে তারা কাঁপছে। কিসের ভয় তাদের? এরকম লাশ দেখে কি ভয় তাদের? হয়তো তাই। অভিও সাহেবের মতো গম্ভীর স্বরে বলে, যাদের সাথে অন্যায় করেছে তাদের মধ্যে থেকেই কেউ করেছে, অসের কিছু নয়। বিরক্ত হয় সকলে। মামুন তাদের দাঁত চেপে বলে, তুই সাধু পুরুষ নয় যে বড় বড় কথা বলবি। অসাধু পুরুষও আমি নই, তোমাদের মতো আমার জিভ পেরিয়ে থাকে না, মেয়ে দেখলেই শরীর চড়ায় না। ইফাত সাথে সাথে বলে, তা বেরোবে কেন? পেয়েছিস তো কচিব, যখন তখন মধু। বাকিটা শেষ করার আগেই অভি ইফাদের নাক বরাবর ঘুষে মারে। ছিটকে খানিকটা দূরে সরে যায় ইফাত। ব্যথায় কুকিয়ে ওঠে, চমকে ওঠে সকলে। মনির রেগে বলে, অবি, ওর গায়ে হাত কেন তুললি? অভি ইফাদের দিকে তাকিয়ে জবাব দেয়, আমার বউয়ের নাম দ্বিতীয়বার মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। চুপসে যায় সকলে। সাহেব বলে, মেয়েটা তোমায় তাবিজ করেছে নাকি? হ্যাঁ করেছে, তাবিজ করেছে আমার। আর দাদু ভাই, তোমাকেও বলছি, পূর্ণতার দিকে তাকালে ভয়ঙ্কর মৃত্যু পাবে তুমি। আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না বলে কিন্তু বেঁচে যাবে না। বলেই অভি বেরিয়ে যায়। সাহেব নিজের ফকফকে সাদা দাড়িতে হাত বুলিয়ে তাকায় পলির পানে। মমতা বেগম চুপসে আছেন। তুমি কিছু করতে পারলে না? পলি তাচ্ছিল্য হেসে বলে, আমাকে পতিতালয়ে দিয়ে আসুন, পূর্ণতার ক্ষতি আমি করতে পারবো না, ক্ষমা করবেন। পলিও বেরিয়ে যায়। মমতা বিশ্বজয়ের হাসি হেসে বলে, ভুল মানুষের উপর ভরসা করলে দিন শেষে এইভাবেই ঠকতে হবে। শিউলি একটু পরপর তাকাচ্ছে পূর্ণতার দিকে। ইতোমধ্যেই 6 পিস গোস্ত পেটে চালান করেছে সে। সব খেয়ে ফেলবে নাকি? পূর্ণতার শাশুড়ির নজর খেয়াল করে একটু এগিয়ে বসে। শিউলির রুটি বলছিল। পূর্ণতা এগিয়ে বসে বলে, মা, আপনি আমায় ভালোবাসেন? শিউলি চমকায়, সাথে সাথে জবাব দিতে পারে না। শুকনো ঢোক গিলে একটু সময় নিয়ে বলে, হ্যাঁ বাসি তো। আমিও জানি তো মা, আমিও আপনাকে ভালোবাসি। শিউলি মলিন হাসে। পূর্ণতা গোস্তের টুকরোই কামড় দিয়ে বলে, মা, আপনার বুকে চাকু চালালে আমায় ক্ষমা করবেন তো?